হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। আজকের এই সেশনে ক্লাস 12 যারা পড়ছো তোমাদের জন্য একটি শর্ট স্টোরি রয়েছে দ্য বেট। এই বেট তোমাদের থার্ড সেমিস্টার রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই ভিডিওতে আমরা প্রত্যেকটি লাইনের বাংলা মানে সহ আলোচনা করব এবং এখান থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন রয়েছে, যেমনটা তোমাদের পরীক্ষায় হয়ে থাকে এমসিকিউ টাইপের প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবার দেখো, দা বেট যে গল্পটি রয়েছে এটা কিন্তু একটা শর্ট স্টোরি, অ্যান্টন জেকবের লেখা। এবার অ্যান্টন জেকব কে ছিলেন? অ্যান্টন জেকব একজন নাট্যকার, পাশাপাশি তিনি একজন শর্ট স্টোরি রাইটার ছিলেন, ছোট গল্পের লেখক ছিলেন। এবার দা বেট অর্থাৎ কোন একটা বাজির কথা বলা হয়েছে। সেই বাজিতে আমরা দেখব দুজন লোক, একজন হচ্ছে দ্য ব্যাংকার আর একজন হচ্ছে দ্য লয়ার। দুজন বাজিতে পড়ে যায়। বাজিতে পড়ার পর তাদের জীবনে কি পরিবর্তন ঘটে, তাদের জীবনে কিরকম লোভ, তাদের জীবনে টাকার কি লোভ, তাদের জীবনে শারীরিকভাবে, মানসিকভাবে এবং বৌদ্ধিকভাবে, ইন্টেলেকচুয়ালি তাদের জীবনে কেমন পরিবর্তন ঘটে, আমরা কিন্তু আজকের এই ভিডিওতে জানবো। দ্য বেট ফার্স্ট পাবলিশড হয়েছিল 1889, তোমরা ইয়ারটা অবশ্যই মনে রাখবে, 1889। এবং এটিকে যখন ফার্স্ট পাবলিশ করা হয়েছিল তখন দ্য বেট গল্পটির নাম কিন্তু দ্য বেট ছিল না, দ্য ফেয়ারি টেল ছিল। অবশ্যই দেখবে দ্য ফেয়ারি টেল, স্ক্রিনে ভালো করে দেখবে। যেহেতু এটা একটা রাশিয়ান শর্ট স্টোরি, সেজন্য রাশিয়ার তোমরা কারেন্সি জানবে। রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেলস। দ্য বেট শর্ট স্টোরিটি আমরা দুটো পার্টে কভার করব। আজকে এটা পার্ট 1-এ থাকবে, আর বাকি যে অংশটি রয়ে গেল সেটা কিন্তু ফাইনাল পার্টে আমরা কভার করব। এবার আমরা টেক্সটটি শুরু করব, সবাই মনোযোগ সহকারে শুনবে। তাহলে ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, এটা ছিল একটা অন্ধকার শরতের রাত। তাহলে অন্ধকার রাত, শরৎ। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি অ্যান্ড রিমেম্বারিং হাউ। এবার বলেছে বৃদ্ধ ব্যাংকার বা ব্যাংক কর্মী তার পড়াশোনার রুমে এদিক ওদিক হাঁটাচলা করছিল এবং তিনি সেই সময় হাঁটাচলা করতে করতে ওনার তখন মনে পড়ে গেল 15 years বিফোর, 15 বছর আগে, অর্থাৎ 15 বছর আগে কি ঘটনা ঘটেছিল সেটা মনে পড়ে গেল। হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং, তিনি এক শরতের সন্ধ্যেবেলায় একটা পার্টি দিয়েছিলেন, সেই পার্টির কথা ওনার মনে পড়ে গেল। ওকে, তিনি কি করছিলেন? তিনি পড়াশোনার রুমে ওয়াকিং আপ অ্যান্ড ডাউন করছিলেন, অর্থাৎ এদিক ওদিক রোমিং করছিলেন, ঘোরাঘুরি করছিলেন। তাহলে কখন করছিলেন এটা কিন্তু মনে রাখবে, প্রশ্ন আসতে পারে। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, তোমাদের অপশনে থাকতে পারে ইট ওয়াজ এ সামার ডে অর সামার নাইট অর উইন্টার নাইট, এমন প্রশ্ন হতে পারে। অবশ্যই এগুলো খেয়াল রাখবে। দেয়ার হ্যাড বিন ম্যানি ক্লেভার মেন দেয়ার, সেখানে অনেক চালাক লোক ছিল, অর্থাৎ সেই পার্টিতে অনেক চালাক লোক ছিল। ক্লেভার মানে চালাক। তারপরে কি রয়েছে? অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং সেখানে অনেক আকর্ষণীয় বা মজাদার কিছু কথোপকথন হয়েছিল। এবং আদার থিংস, অন্যান্য জিনিসের মধ্যে দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, তারা অন্যান্য জিনিস তারা আলোচনা করেছিল। পাশাপাশি তারা মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা করেছিল, যে মৃত্যুদণ্ড আসলে ব্যাপারটা কি, মৃত্যুদণ্ড ঠিক কিনা, এইসব নিয়ে তারা আলোচনা করেছিল। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট অ্যামং হুম ওয়ার ম্যানি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, এবার যতজন গেস্ট ছিল তার মধ্যে বেশিরভাগই সাংবাদিক ছিল এবং কিছু বুদ্ধিমান লোকেরাও ছিল। ডিসঅ্যাপ্রুভ অফ দ্য ডেথ পেনাল্টি, তারা মৃত্যুদণ্ডকে ডিসঅ্যাপ্রুভ করেছিল, অসম্মতি প্রকাশ করেছিল। ওনারা বলেছিলেন যে মৃত্যুদণ্ডটা ঠিক নয়। দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেটেড, শাস্তির ধরন আউটডেটেড হয়ে গেছে, প্রচলিত নেই, ইমোরাল, অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টিয়ান স্টেটস, এবং সেই খ্রিস্টান রাষ্ট্রগুলির জন্য সেগুলো হচ্ছে অনুপযুক্ত। তাহলে এখানে আমরা স্টেট পেলাম খ্রিস্টিয়ান স্টেটস, তাহলে এখানে খ্রিস্টিয়ান রাজ্যগুলিতে সেই মৃত্যুদণ্ডটাকে মানা হতো না, সেগুলো আউটডেটেড ছিল, ইমোরাল অ্যান্ড আনসুইটেবল। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের অনেকের মত অনুসারে the death penalty ought to be replaced everywhere by imprisonment for life, যে মৃত্যুদণ্ডকে রিপ্লেস করা উচিত সব জায়গায়, কিসের পরিবর্তে? যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে, অর্থাৎ মৃত্যুদণ্ডটাকে তুলে দিয়ে তার বদলে যাবজ্জীবন কারাদণ্ডকে রাখা হোক, মানে কাউকে একেবারে মেরে ফেলা যাবে না। এরপরে দেখবে পরের প্যারাগ্রাফ আমরা পড়বো। আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেইড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, তাদের যে হোস্ট রয়েছে অর্থাৎ আয়োজক রয়েছে, কে? ব্যাংকার। ব্যাংকার বলো যে আমি তোমাদের সাথে একমত নই। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, বলেছে আমি আমার জীবনে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড কখনোই চেষ্টা করিনি। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। কোনো পরীক্ষামূলক প্রমাণ যদি কেউ করতে পারে তাহলে আমি বলবো যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে অনেক বেশি নৈতিক এবং মানবতাবাদী বা মনুষ্যত্ববোধ। তাহলে ব্যাংকারের মতে মৃত্যুদণ্ড হচ্ছে সবচেয়ে ভালো কারাদণ্ডের চেয়ে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, অর্থাৎ মৃত্যুদণ্ড একজন লোককে একবার মেরে ফেলে, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি,
কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে ধীরে ধীরে মেরে ফেলে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স। সুন্দর কথা বলেছে, কোন এক্সিকিউশনার, এক্সিকিউশনার মানে যে নাকি মৃত্যু দণ্ডটা দিয়ে থাকেন তাকে আমরা এক্সিকিউশনার বলি। তাহলে যাকে আমরা এক কথা কি বলতে পারি, জল্লাদ বলতে পারি। বলছে কোন জল্লাদ অনেক বেশি মানবিক, সেই জল্লাদ যে নাকি কয়েক মিনিটের মধ্যে তোমাকে মেরে ফেলে, নাকি সেই জল্লাদ যে নাকি কয়েক বছরের মধ্যে তোমার থেকে তোমার জীবনটাকে বের করে আনে বা জীবনটাকে কেড়ে নেয়। ঠিক আছে, তার মানে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে কোনো জল্লাদই কিন্তু মানবতাবাদী নয়, মনুষ্যত্ব বোধ সম্পূর্ণ লোক নয়। ওকে, জল্লাদের একটাই উদ্দেশ্য যে শুধুমাত্র প্রাণটা কেড়ে নেবে, সেটা যাবজ্জীবন কারাদণ্ড হোক বা মৃত্যুদণ্ড হোক। বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্টস। এবার অনেকগুলো গেস্ট ছিল, তার মধ্যে একজন গেস্ট অবজার্ভ করলো, পর্যবেক্ষণ করে বললো যে দুটোই অর্থাৎ মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই কিন্তু সমানভাবে অনৈতিক, যার কোনো অর্থ নেই। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ তাদের উদ্দেশ্য একটি, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন নিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, বলেছে রাষ্ট্র বা রাজ্য ভগবান নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু। রাষ্ট্রের কোনো অধিকার নেই যে সে জীবনটাকে কেড়ে নেবে, যে জীবনটা সে দিতে পারবে না যখন সে চাইবে। অ্যামং দ্য গেস্ট ওয়াজ এ ইয়াং লয়ার, এবার অতিথিদের মধ্যে একজন কম বয়সী বা যুবক আইনজীবী ছিলেন। এ ইয়াং ম্যান অফ 5 and 20, সে আইনজীবীটির বয়স ছিল 25 অর্থাৎ 25 বছর। when he was asked his opinion he said, যখন লয়ারকে তার মতামত প্রশ্ন করা হয়েছিল তখন তিনি উত্তর দিলেন, কি উত্তর দিলেন? দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমানভাবে অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড দ্য ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদি আমাকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে যে কোনো একটিকে চুজ করতে হতো, আই উড সার্টেনলি চুজ, তাহলে আমি নিশ্চিতভাবে চুজ করতাম দ্য সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়টি। তাহলে দ্বিতীয়টি বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। টু লিভ এনি হাউ ইজ বেটার নট অ্যাট অল, মৃত্যুদণ্ডের চেয়ে কোনোভাবে বেঁচে থাকা ভালো। এ লাইভলি ডিসকাশন অ্যারোস, একটি প্রাণবন্ত আলোচনা উঠে এলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, এবার ওই দিনগুলোতে ব্যাংকার অনেক বেশি ইয়াঙ্গার ছিল, অর্থাৎ 15 বছর আগে সময়টার কথা তিনি বলেছেন যে 15 বছর আগে ব্যাংকার ইয়াং ছিল এবং তিনি অনেক বেশি নার্ভাস ছিলেন। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, তিনি অনেক উত্তেজনায় সজাগ হয়ে বসলেন। হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, সে তখন হাতের মুঠি দিয়ে টেবিলে জোরে আঘাত করলো। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, এবং সেই যুবক লোকের দিকে চিৎকার করে বলল, কি বলল? ইটস নট ট্রু, এটা সত্য নয়। আই উইল বেট ইউ 2 millions ইউ উডেন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। বলেছে আমি তোমার সাথে 2 মিলিয়ন রুবেলস, এখানে দেখবে আমরা রাশিয়ান লিটারেচার থেকে পড়ছি, যেহেতু অ্যান্টন চেখভ একজন রাশিয়ান প্লেরাইট ছিলেন, তো রাশিয়ার কারেন্সি তোমাদের জানতে হবে। রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেলস, ওকে, RUBLES, রুবেলস। তাহলে এখানে 2 মিলিয়ন রুবেলস এর কথা বলা হয়েছে, 2 মিলিয়ন রুপিস এর কথা বলা হয়নি। তাহলে আমি তোমার সাথে 2 মিলিয়ন রুবেলস বাজি রাখছি যদি তুমি নিঃসঙ্গ আবদ্ধ জায়গায় 5 বছরের জন্য থাকতে পারো। কে বললো? ব্যাংকার বললো। কাকে বললো? লয়ারকে বললো। If you mean that is earnest, said the young man, I will take the bet, but I would stay not 5 but 15 years. এবার লয়ার সে কথাটা শুনলো, শোনার পরে বললো যে যদি তুমি এটাই বোঝাতে চাও খুবই আগ্রহ সহকারে, দেন তাহলে আমি তোমার বাজিটাকে বা বেটটাকে গ্রহণ করছি, এবং আমি সেখানে 5 বছর থাকবো না, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয়ে 5 বছর থাকবো না, আমি সেখানে 15 years থাকবো, 15 বছর থাকবো। ব্যাংকার লয়ারকে 5 বছর থাকতে বললো, কিন্তু লয়ার কি বললো যে তিনি 5 বছর থাকবেন না, তিনি কত বছর থাকবেন? 15 বছর। 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার। ব্যাংকার চিৎকার করে বললো, আচ্ছা 15, আচ্ছা ঠিক আছে চলো। জেন্টেলম্যান আই স্টেক 2 মিলিয়ন, এবার তিনি জেন্টেলম্যানদের উদ্দেশ্যে বলেন, সমস্ত গেস্টদের উদ্দেশ্যে বলেন যে ভদ্রলোকেরা শোনো, যে আমি 2 মিলিয়ন টাকার বা 2 মিলিয়ন রুবেলস এর বাজি রাখছি। এগ্রিড, রাজি? ইউ স্টেক 2 মিলিয়ন এন্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়াং ম্যান। এবার ইয়াং ম্যান বললো, যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে 2 মিলিয়ন টাকা দিতে হবে, আর ওখানে গিয়ে আমি স্বাধীনভাবে থাকবো। ওকে, এমনটা লয়ার বললো। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট, এবং তারপরে সেই বন্য অর্থহীন বাজিটিকে মেনে নেওয়া হলো। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, বিগড়ে যাওয়া এবং খামখেয়ালিপনা সেই ব্যাংক কর্মী সেই বেটে অনেক বেশি খুশি হয়ে গেল, এবং কোন বেটে? যেই বেটে তিনি মিলিয়ন টাকা লাগিয়েছিলেন।
অ্যাট সাপার, রাতের খাবারের ঠিক আগে যে খাবারটি খাওয়া হয় সেটাকে আমরা সাপার বলে থাকি। তাহলে সাপারে কি হলো, হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেইড, সে তখন যুবক লোককে নিয়ে মজা করলো এবং বলল, কি বললো, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান, বলছে যুবক লোক তুমি এটা নিয়ে আরেকটু ভাবো, ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, সো তোমার কাছে এখনো সময় আছে, তুমি এই ব্যাপারটা নিয়ে ভাবো। টু মি 2 মিলিয়ন আর এ ট্রিফেল, আমার কাছে 2 মিলিয়ন টাকা তুচ্ছ ব্যাপার, বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, কিন্তু তুমি তোমার জীবনের ভালো সময়ের 3 অথবা 4 বছর হারিয়ে ফেলছো। ওকে, আই সে 3 or 4, আমি বলছি 3 অথবা 4, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার, কারণ তুমি সেখানে দীর্ঘ থাকতে পারবে না বা দীর্ঘ সময় সেখানে থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার, বলছে এটা ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, তুমি অখুশি লোক, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দেন কম্পালসারি, নিজের ইচ্ছায় কারাবাস করা অনেক বেশি কঠিন বলপূর্বক কারাবাসের চেয়ে। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন। এবার ব্যাংকার বলল যে যখনই তোমার মধ্যে এই চিন্তাটা আসবে যে তুমি স্বাধীনভাবে যে কোনো মুহূর্তে ঘুরে বেড়াবে, তখনই তোমার এই চিন্তার মধ্যে বিষ ঢেলে দিবে, মানে তুমি নিজের ইচ্ছে মতো চলতে পারবে না, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবে না, কারণ তুমি সেখানে কারারুদ্ধ অবস্থায় একটা বদ্ধ ঘরে আটকে থাকবে। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত। তাহলে ব্যাংকার লয়ারকে সব ডিটেলস ভালো করে বলে দিল যে তুমি যদি কারাবাস অবস্থা থাকো তোমার সাথে কি কি হতে চলেছে বা কি কি হবে, সব ব্যাংকার কিন্তু বলে দিল। এন্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এবং এখন ব্যাংকার এদিক ওদিক হাঁটছিলেন, এখন বলতে 15 বছর সময় পেরিয়ে যখন তিনি ওল্ড হয়ে গিয়েছেন সেই সময়টাতে তিনি এদিক ওদিক হাঁটাচলা করছেন, রিমেম্বার্ড অল দিস, এই সব স্মরণ করছিলেন, অ্যান্ড আস্কড হিমসেলফ, নিজেকে জিজ্ঞেস করছিলেন। নিজেকে কি জিজ্ঞেস করলেন, দেখো এবার কিন্তু তিনি যখন বয়স্ক হয়ে গেলেন সেই সময় তিনি বেট অর্থাৎ বাজির অর্থ বুঝলেন, বোঝার পরে তিনি নিজেকে প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, বলেছে এই বাজির অর্থ কি ছিল, হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিস লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 millions, সেই লোকটির জীবনের 15টি বছর সময় হারিয়ে ফেলা এবং আমার 2 মিলিয়ন টাকা থ্রো অ্যাওয়ে অর্থাৎ দিয়ে দেওয়ার এর অর্থ কি, ভালো দিক কি রয়েছে, প্রশ্ন করেছে। ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, বলছে এটা কি প্রমাণিত হবে যে মৃত্যুদণ্ড অনেক বেশি ভালো বা খারাপ যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে, প্রশ্ন করেছে। নো নো, তারপর সে আবার নিজেই স্বীকার করলো, বলছে না না না, সে এবার বুঝলো যে ব্যাপারটা কি, বেটের আসল অর্থ কি। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, বলছে এটা পুরোটাই বোকামিপূর্ণ কাজ এবং অর্থহীন কাজ। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান, ব্যাংকারের কাছে বাজির অর্থ হচ্ছে বিগড়ে যাওয়া লোকের ব্যবহারের পরিবর্তন, অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, এবং লয়ারের ক্ষেত্রে সেই বাজির অর্থ হচ্ছে মানে টাকার লোভ। তাহলে এখানে বাজির অর্থটি আমরা বুঝলাম যে বাজির অর্থ ব্যাংকারের কাছে কি আর লয়ারের কাছে কি, বুঝে নিলাম। তারপর দেখবে, দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, তারপরে তার মনে পড়লো যে সেই সন্ধ্যাবেলাতে কি ঘটেছিল, অর্থাৎ 15 বছর আগের সন্ধ্যাবেলা। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, এটা স্থির হয়েছিল যে সেই লোকটি অর্থাৎ লয়ার বন্দি অবস্থায় তার সময় কাটাবে ব্যাংকারের বাগানের ছোট্ট একটি লজে, লয়ার কঠোর নজরদারির মধ্যে সে তার সময় কাটাবে, এটা স্থির হয়েছিল। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 years হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, দুজনে মিলে রাজি হয়েছিল যে 15 বছর ধরে সে লজের থ্রেশহোল্ড অর্থাৎ চৌকাঠ পেরোতে পারবে না। টু সি হিউম্যান বিংস, মানুষদের দেখতে পারবে না, টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, মানুষের কণ্ঠস্বর শুনতে পারবে না, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, অর্থাৎ কোন রকমের লেটার নিউজ পেপার কোন রকমের কিছু তিনি রিসিভ করতে পারবেন না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, তাকে শুধুমাত্র অনুমতি দেওয়া হয়েছিল সে পাবে বাদ্যযন্ত্র এবং বই, তাহলে কি কি পাবে মনে রাখবে, কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর কিছু বই। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড টু স্মোক, এবং তাকে অনুমতি দেওয়া হয়েছিল সে চিঠি লিখতে পারবে, মদ পান করতে পারবে এবং ধূমপান করতে পারবে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ এই চুক্তির শর্ত অনুযায়ী, দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড ওয়ার বাই এ লিটিল উইন্ডো, এবার বলেছে যে শুধুমাত্র সে বাইরের জগতের সাথে সম্পর্ক রাখতে পারবে শুধুমাত্র একটা জানালার মাধ্যমে, মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, সেই জানলাটাকেই ইচ্ছাকৃত ভাবে সেখানে রাখা হয়েছিল যাতে সেই লয়ার ওই বাইরের পৃথিবীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারে বা সম্পর্ক রাখতে পারে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, বলেছে সে যা চাইতো সেগুলো সে পেতো, কি কি চাইতো, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, বই পেতো, সঙ্গীত পেতো, মদ পেতো এবং আরো কিছু রয়েছে।
ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার। এবার যে কোনো পরিমাণে সে চাইতো সেই পরিমাণে তাকে কিন্তু অর্ডারে লিখতে হতো, ওকে, অর্ডার করে দিত, তার পরিবর্তে তাকে সেই কোয়ান্টিটিতে সব জিনিসপত্র পাঠানো হতো। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সেগুলোকে সে গ্রহণ করতে পারতো সেই জানলা দিয়ে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফেল দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি। এই শর্তটির মধ্যে সবকিছু দেওয়া ছিল এবং ছোট ছোট জিনিস যেটা তার কারাগারকে অনেক বেশি কঠোর করে তুলেছিল, নিঃসঙ্গ করে তুলেছিল। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স, এবং সেই যুবক লোককে সেখানে থাকতে বাধ্য করেছিল সঠিক 15 বছর। বিগিনিং ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870 অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885। দেখবে 15টি বছর বলেছে, কত সাল থেকে কত সাল অব্দি। 1870 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর 12টা থেকে 1885 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর দুপুর 12টা অব্দি, এই সময়টা অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে লয়ার সেই কারাগারে বন্দি অবস্থায় থাকবেন। এখানে অবশ্যই তোমরা ডেট, ইয়ার, মান্থ মনে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প্ট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশনস, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, রিলিজড দ্য ব্যাংক ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 million। এবার এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র এই শর্তটি ভাঙ্গার হালকা বা অল্প প্রচেষ্টা ছিল যদি তাকে ছাড়ার বা সময় শেষ হওয়ার 2 মিনিট আগে ব্যাংক তাকে কি করে দিবে, ছেড়ে দিবে 2 মিলিয়ন রুবেলস দেওয়ার জন্য, নট টাকা, নট রুপিস, ইট ইজ রুবেলস, ওকে, রুবেলস দেওয়ার জন্য তাকে ছেড়ে দিবে। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, অর্থাৎ তার কারাবাসের প্রথম বছর, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, এবার তিনি নোট লিখেছিলেন, সেই সংক্ষিপ্ত নোট থেকে একজন বিচার করতে পারতেন। দ্য প্রিজনার সাফার সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, অর্থাৎ সে আসামি, প্রিজনার মানে আসামি, আসামি বলতে কাকে বোঝানো হয়েছে, সেই লয়ারকে বোঝানো হয়েছে। তাহলে সে আসামি প্রথম বছরে সে একাকিত্ব এবং ডিপ্রেশনে ভুগেছিল। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লস, তার লস থেকে পিয়ানোর আওয়াজ অনবরত দিন রাত শোনা যেত। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, তিনি মদ এবং তামাক রিফিউজ করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন, তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেননি। ওয়াইন হি রোড, তিনি লিখেছিলেন, এক্সাইটস দ্য ডিজায়ার্স, অর্থাৎ মদ ইচ্ছাগুলোকে জাগিয়ে তোলে, উত্তেজিত করে তোলে। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওয়ার্স্ট ফোর্স অফ দ্য প্রিজনার্স, অর্থাৎ ইচ্ছা হচ্ছে আসামির বড় শত্রু বা সবচেয়ে খারাপ শত্রু। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি, নাথিং কুড বি মোর ড্রিয়ারি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান, কোনো কিছুই অনেক বেশি বিষণ্ণতার নয় কার চেয়ে, মদ পান করা এবং কাউকে না দেখার চেয়ে। তার মানে তিনি মদ পান করতে পারছেন না, কাউকে দেখতে পাচ্ছেন না, এই অবস্থাটা বা এই পরিস্থিতিটি ওনার কাছে বিষণ্ণতার মনে হয়েছে। অ্যান্ড টোবাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম, এবং তার রুমের বাতাসকে তামাক নষ্ট করে দিয়েছিল। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার, প্রথম বছর তাকে যে বইগুলো পাঠানো হয়েছিল সেটা ছিল সাধারণত হালকা চরিত্রের উপর। নভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, বিভিন্ন রকমের উপন্যাস পাঠানো হয়েছে যেখানে ভালোবাসার প্লট থাকবে, অর্থাৎ বিভিন্ন রকমের ভালোবাসার পটভূমি থাকবে। সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, বিভিন্ন রকমের অনুভূতিশীল এবং সুন্দর সুন্দর গল্প থাকবে। অ্যান্ড সো অন, এবং আরো কিছু। তারপর দেবে, ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লস, এবার দ্বিতীয় বছর তিনি যখন কারারুদ্ধ অবস্থায় রয়েছেন, সেই দ্বিতীয় বছরে সেই লজের পিয়ানোর আওয়াজ কিন্তু শোনা গেল না, পিয়ানোর আওয়াজ একদম বন্ধ ছিল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, সেই সময়ে তিনি কিন্তু ক্লাসিক চেয়েছিলেন, অর্থাৎ বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী যেখানে গ্রিক, ল্যাটিন লিটারেচার থেকে কিছু প্রশ্ন বা কিছু বই থাকবে, সেই বই পড়তে কিন্তু তিনি চেয়েছিলেন। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিবল এগেইন, পঞ্চম বছরে, তাহলে আমরা প্রথম বছর পেলাম, সেকেন্ড ইয়ার পেলাম, এবার ফিফথ ইয়ার, দেখো ফিফথ ইয়ারে কি হলো, আবার সেই পিয়ানোর আওয়াজ বা সঙ্গীত শোনা গেল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, তারপরে সেই আসামি মদ চাইলো। Those who watched him through the window said that all that year he spent doing nothing but eating and drinking and lying on the bed. এবার বলেছে সেই সমস্ত লোক যারা তাকে জানলা দিয়ে দেখেছিল, তারা দেখেছিল যে সেই লোকটি অর্থাৎ আসামি সেই কারাগারের মধ্যে থেকে শুধুমাত্র খাওয়া দাওয়া করেছে, পান করেছে, অর্থাৎ মদ পান করেছে এবং বিছানায় শুয়ে থেকেছে। ফ্রিকোয়েন্টলি ইয়নিং অ্যান্ড অ্যাংগ্রিলি টকিং টু হিমসেলফ, সেই সময় অর্থাৎ ফিফথ ইয়ারে সে হাই তুলেছে এবং নিজের সাথে নিজে রাগ হয়ে কথা বলেছে। হি ডিড নট রিড বুকস, সে বই পড়েনি। সামটাইমস এট নাইট হি উড সিট ডাউন টু রাইট, মাঝে মাঝে রাত্রেবেলা সে লেখার জন্য বসে পড়তো।
হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, সে ঘন্টার পর ঘন্টা লেখায় সময় কাটাতো। অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, এবং সকালবেলা তিনি যা লিখেছিলেন সবগুলোকে ছিঁড়ে ফেলতেন। রাত্রেবেলা সারা রাত জোরে তিনি লিখতেন, তারপরে সকালবেলা সেগুলোকে ছিঁড়ে ফেলতেন। ঠিক আছে, এগুলো কে দেখতেন? জানলা দিয়ে অনেকে দেখতেন। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইম, বলেছে একবারের চেয়ে বেশি তাকে শোনা গেছে কাঁদতে। ওকে, তার মানে অনেকবার তিনি সেই ঘরের মধ্যে থেকে কেঁদেছেন। তো আশা করছি ভিডিওটি তোমরা ভালো করে বুঝে গেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।